আচ্ছা, শুরু করার আগে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছো, কারণ সারাদিন ধরে তোমাদের গ্রুপে প্রচুর আমরা আপডেট দিয়েছি, তাই না? তো সেই আপডেটটাকে আমি জাস্ট সংক্ষেপে A to Z সমস্তটা বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, তোমরা জানো যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হাইকোর্টে আমরা দেখতে পেলাম। তার কারণ হচ্ছে কি, দেখো এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, তাই না? তো অনেকগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে 7% ওবিসির যে রিজার্ভেশন, তাই না, ওবিসি, সেটা তোমাদের নিয়োগে কার্যকর হবে কিনা। যদি 7% ওবিসি রিজার্ভেশন কার্যকর হয় তাহলে সেটা 77 যেটা ওবিসি যারা ছিল সেটা বাদ যাবে, নাকি 66 ওবিসি যেটা সেটা শুধু থাকবে, এটা নিয়েও প্রশ্ন রয়েছে। 2 নম্বর যেটা বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখো 10 মার্কস এক্সপিরিয়েন্সের যে এক্সপিরিয়েন্স নাম্বার, সেটাও কি হবে না হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। 3 নম্বর যেটা এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে এই রিক্রুটমেন্টে, সেটা হচ্ছে কি তোমার এক্সপার্টি প্যানেল তো আমি বাদই দিলাম সুপ্রিম কোর্ট থেকে, যেহেতু খারিজ হয়ে গেছে, তাই না, ওটা আমি বাদই দিলাম। এবারে দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে কি তোমার যদি এই 7% করতে হয় তাহলে তোমরা জানো যে 11-12 ক্ষেত্রে অনেকগুলো কাউন্সিলিং হয়ে তারা কিন্তু পিভিআর করার মাধ্যমে মেডিকেলেও চলে গেছে, তাই না, মেডিকেল চেক আপে চলে গেছে। তো ওতে তাদের ক্ষেত্রে কি হবে, তাই না? তো এই নিয়ে অনেকগুলো কিছু কিন্তু প্রশ্ন ঘোরাঘুরি করছে এবং যার উত্তর কিন্তু কারোর কাছে জানা নেই, তাই না? এবারে যেটা আমাদের হচ্ছে কি একটা ভরসা ছিল বা একটা আশা ছিল যে নতুন সরকার এসছে, প্রায় এই 2 মাস ধরে তারা তাহলে কি করলো, তাই না, 2 মান্থস ধরে তারা কি করলো। আজকে তোমরা জানো যে হাইকোর্টে তোমাদের গ্রুপে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে পরিষ্কার করে বলছে যে তারা 2 সপ্তাহ সময় চাইছে, তাই না, এবং 3 অগাস্ট হচ্ছে কি তোমার এর সমস্ত মামলা শুনানি হবে, ঠিক আছে, এবং তারপরে বিচার হবে। এবারে এই যে এত দিন এত ঘটনা যে ঘটছে, তাই না, তো তার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো। তো তার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে যেটা হচ্ছে কি তোমার দেখো তাহলে তার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে এতদিন তারা তাহলে কি করছিল। এবার আমার যেটা ব্যক্তিগত ধারণা যে ওরাও এর সমাধান কি হতে পারে সেটা কিন্তু তারা ঠিক করতে পারছে না। জাস্ট এ মিনিট। ওকে, দেখো তাহলে যেটা বলছিলাম যে তারাও কিন্তু এটার কি সমাধান আসবে সেটা কিন্তু বলে উঠতে পারছে না। তার কারণ কি না, তার কারণ হচ্ছে কি, দেখো যেহেতু তোমরা জানো যে 2016 সালের যারা টিচার যারা বসেছেন, তো তাদের মধ্যে অনেকেই এই রিক্রুটমেন্ট প্রসেসে আসতে পারছে না, প্যানেলের মধ্যে আসতে পারছে না। এবারে তাদের সাথে যখন নতুনরা বসছে, সেখানে 10 মার্কসের জন্য নতুন যারা 60 পেয়েও তারা হচ্ছে কি ছিটকে গেছে, তাই না? তো এর সমাধান কি হতে পারে? আর গেজেট অনুযায়ী 17% এর মধ্যে তোমরা জানো ওবিসি এর ক্ষেত্রে 10%, 7% ওবিসি বির ক্ষেত্রে, তাই না? তো এটা নিয়ে তো পরীক্ষাটা হয়েছে। তো এটাকে কি এই মাঝপথে কি বাদ করা যায়, তাই না? এরকম অনেক কিছু প্রশ্ন চিহ্ন এখন কিন্তু ঘোরাফেরা করছে। ওকে, তার পাশাপাশি তোমরা জানো এই যে 66টা যদি ওবিসি লাগু হয়, 7টা ওবিসি যদি বাদ চলে যায়, তাহলে 2000 ওই 2016 সালে যে সমস্ত চাকরিরত যারা শিক্ষক রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু এই 77টি কাস্টের মধ্যে বিলংস করে এবং তারা চাকরি করছে। তাহলে তাদের কি হবে, তাই না? তার পাশাপাশি তোমরা জানো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে আগস্ট 31-এর মধ্যে 11-12 কমপ্লিট যদি মেরিটে করা গেলেও 9-10 না করলে তাহলে তাদের ক্ষেত্রে কি বেতন বন্ধ হয়ে যাবে। এরকম হাজার কিছু সমস্যা এসএসসির মাথায় কিন্তু ঘুরছে, তাই না? তার সমাধান কি হতে পারে সেটা নিয়ে কিন্তু
একটা মানে সময় চাইছে, তারা সময় চাইছে যে প্রয়োজন পড়লে আমরা এক্সটেনশন নেব সুপ্রিম কোর্টের কাছে, যাতে করে যারা চাকরিরত শিক্ষক যারা বা শিক্ষিকা যারা রয়েছে তারা যাতে চাকরিতে থাকে যতদিন না পর্যন্ত রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে, তারা একটা এক্সটেনশন তাদের কাছ থেকে নিতে পারে। এবারে দেখো, এটা এটা আজকে হাইকোর্টের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পেলাম। এবারে এই যে এক্সটেনশন যে নেবে সেটা সুপ্রিম কোর্ট শুনবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে, তাই না? বা এরা এক্সটেনশন নেওয়ার জন্য কবে অ্যাপ্লাই করবে বা কবে বলবে সেটাও একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে, তাই না? 2 সপ্তাহ যে বলেছে, 2 সপ্তাহের মধ্যে যে এরা কোনো নিষ্পত্তি নেবে বা কোনো কিছু সমাধান নেবে সেটাও প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে, তাই না? এবারে যদি 17% অনগোয়িং যেটা প্রসেস ছিল সেটা যদি কার্যকরী করে দেয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে 7% করে গেলে তখন কিন্তু পুরো লিস্ট আউটটা হচ্ছে কি তোমার বাতিল হয়ে যাবে, মানে নতুন করে আবার লিস্ট তৈরি করতে হবে, তাই না? নতুন করে আবার তৈরি করতে হবে। এবারে নতুন করে লিস্ট তৈরি করতে গেলে সেখানে আবার 10 মার্কের ব্যাপারটা রয়েছে, তাই না? মানে একমাত্র মানে যদি মানে এটা এটা আমি জানি না কি হবে, তাই না? মানে এটা আমি জানি না কি হবে, তবে এর সমাধান কিন্তু হচ্ছে খুব জটিলের দিকে যাচ্ছে, তাই না? যদি এসএসসি আবার বেঁকে বসে যে না এই সমস্ত নিয়মগুলো আমরা কোনোভাবেই সমাধান করতে পারছি না, আমরা আবার রি এক্সাম করাবো, ঠিক আছে? যারা যারা ফর্ম ফিল আপ করেছিল বা শর্টিং করে দিতে পারে, যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল নতুন পুরনোকে একসাথে বসাতে না, তো তারা যদি আবার সেটাকে যদি বলে বসে যে আমরা নতুন পুরনোকে আলাদা করে দিচ্ছি, যারা পুরনোদের মধ্যে অলরেডি টেন্টেড তারাও ঢুকে রয়েছে তাদেরকেও আমরা বাছাই করে দিচ্ছি, করে আমরা পুরনোদেরকে আলাদা করে পরীক্ষা নিচ্ছি, নতুনদেরকে আপডেটেড ভ্যাকেন্সিতে আলাদা করে পরীক্ষা নিচ্ছি, তাহলে 10 মার্কসের গল্পটা থাকবে না। তো এটাও কিন্তু এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার কিছু কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে কি তোমার যেহেতু 17% গল্পটা 7%-এ গিয়ে নেমেছে, তো এরকম হাজার কিছু সমস্যা কিন্তু এখন তৈরি হচ্ছে, তাই না? এর সমাধানটা কি হবে বোঝা মুশকিল। আমার কাছে যেটা ইতিমধ্যে খবর এসে পৌঁছাচ্ছে, নাকি ইন সার্ভিস টিচাররা নাকি এসএসসি দপ্তরে গেছিল, ওদেরকে নাকি বলেছে যে এই 7% হচ্ছে কি ধরে ওবিসি ধরে তোমার হচ্ছে কি রিক্রুটমেন্টটা করা হয়। তাহলে যদি 7% ধরে যদি করা হয় তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো তো কি হবে। মানে এখানে হচ্ছে ওবিসি আর জেনারেলের যে তোমার কি বলবো যে তোমার ইয়েটা তোমার লিস্টের যে পজিশনটা পুরোটাই চেঞ্জ হবে, তার এফেক্ট পড়বে বাকিদের ক্ষেত্রেও, তাই না? এসসি এসটির ক্ষেত্রেও পড়বে, কারণ এসসি এসটি অনেক ক্যান্ডিডেট জেনারেল ক্ষেত্রে গিয়ে ঢুকে বসে থাকে, তাই না? তো ওতে হচ্ছে কি সমস্ত লিস্ট কিন্তু ঘেঁটে যাবে, তাই না? এবারে শুধু যে 7% ওবিসি কেসের কথা ধরলে তো হবে না, ওদিকে অমৃতা সিনহা 10 নম্বরটাকে নিয়ে মানে ধরে বসে আছে, 10 নম্বরটা কি করবে, তাই না? তো ওতে হচ্ছে কি এর নিষ্পত্তি শুধুমাত্র যে এসএসসির হাতে আছে তা নয়, এর নিষ্পত্তিটা হাইকোর্টের হাতেও কিছুটা আছে, কিছুটা হলেও সুপ্রিম কোর্টের হাতে আছে। তো এটা একাকীভাবে কেউ সমাধান করলেও করতে পারা মনে হয় কার্যত মানে কার্যত হচ্ছে কি তোমার কোনো দিশা দেখতে পাচ্ছি না, তাই না? মানে কারোর একার পক্ষে ক্ষমতা নেই যে এর কোনো ডিসিশন নেবে। কি বললাম বুঝতে পেরেছো? কারণ যদি রাজ্যের হাতে সমস্ত ক্ষমতাটা থাকতো তাহলে না হয় তারা পরীক্ষাটাকে রি এক্সাম করিয়ে করাতে পারতো, কিন্তু সুপ্রিম কোর্টের একটা চাপ রয়েছে, হাইকোর্টের একটা তোমার বিচারাধীন রয়েছে, তো অনেকগুলো বিষয় কিন্তু এখানে একসাথে মানে ঘনীভূত হচ্ছে বা একসাথে হচ্ছে কি তোমার পরিপাক খাচ্ছে। হ্যাঁ, তো আমি জানি না এর সমাধান কি হতে পারে, তাই না? তবে যদি 7% ওবিসিতে নিয়ে আসে তাহলে কিন্তু আবার মানে মানে লিস্ট হচ্ছে কি পরিবর্তন হতে হবে, এবং লিস্ট পরিবর্তন হওয়া মানে আবার প্রথম থেকে সবকিছু হওয়া, তাই না? এবার আমি এতগুলো থিওরি বা এতগুলো জিনিস তোমাদের সামনে বলার চেষ্টা করলাম, এবারে তোমরা বলো যে তোমাদের কাছে কোনো কি আপডেট আছে বা তোমাদের কাছে কি জানার আছে, বা তোমরা কি কি এখনো পর্যন্ত জেনেছো সেটা বলো। বলো 7% ধরে করলে তো মানে পুরো ব্যাপারটাই পুরো ঘেটে যাবে, মানে 11-12 তো আবার প্রথম থেকে স্টার্ট হবে তাহলে। একদম 7% যদি ধরে তাহলে পুরো লিস্টটা তো চেঞ্জ হয়ে যাবে না, পুরো লিস্টটা চেঞ্জ হয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে 7% হয়ে যাওয়া মানে বহু ক্যান্ডিডেট ছিটকে যাবে, বা যারা হচ্ছে কি তোমার
10% যদি জেনারেল বেড়ে যায়, তাহলে অনেক ক্যান্ডিডেট ওবিসি প্রথম লিস্টে যারা ছিল, প্রথমের দিকে যারা ছিল, তারা ওবিসি মানে জেনারেল দিকে চলে যেতে পারে, তাই না? তো এইরকম ভাবে অনেক কিছু কেওস তৈরি হবে, তাই না? অনেক কিছু কেওস তৈরি হবে। হ্যাঁ, এবার এটা ঠিক, এটা হচ্ছে কি আমরা অস্বীকার করতে পারি না, যেহেতু দুটো নোটিশ এসএসসি তরফ থেকে দেওয়া হয়েছিল। একটা নোটিশ তোমরা জানো যে হাইকোর্টের রায় সবাইকে মেনে নিতে হবে, আর 2 নম্বর হচ্ছে কি তোমার ওবিসির রায়টাও সবাইকে মেনে নিতে হবে। এবারে যদি কেউ ইন্ডিভিজুয়ালি বা গ্রুপে কেস করতে যায়, তাহলে মনে হয় তার কেসটা টিকবে না, আমার মনে হয়। কেন না, যেহেতু দুটো নোটিশ অলরেডি শুরু থেকেই দিয়ে রেখেছে, তাই তো? আমি যদি ভুল না হয় তাহলে আমাকে তোমরা ধরাবে। তাহলে দুটো জিনিস যেহেতু বলা আছে অলরেডি, তাহলে সেই সাপেক্ষে কারোর কেসটাও কতটা খাটবে বলে আমার মানে মনে হচ্ছে যে প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে, তাই না? বা বেশি খাটবে না। তার কারণ হচ্ছে কি অলরেডি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো তো? এবারে প্রশ্ন চিহ্ন অনেক কিছু রয়েছে। আমি যেটা বললাম যে আবার যদি না হয় পুরোটাকে বাদ দিয়ে নতুন পুরনো আলাদা করে নাকি আবার পরীক্ষা না নিয়ে বসে, ঠিক আছে? সেটাও কিন্তু একটা সম্ভাবনা এখন তৈরি হচ্ছে, তাই না? কারণ এই 2 মাস চলে গেল, এরা কোনো সমাধান সূত্র বার করতে পারলো না। আর আমার যেটা ধারণা, কোনো মহামানব দ্বারা এই সমস্যার সমাধান করা পসিবল না, তাই না? এতগুলো কেস ঘটে রয়েছে, এত সমস্যা রয়েছে, তো এটা কারোর মাথা থেকে এই সমাধান কিন্তু আসবে বলে আমার মনে হয় না। আর যদিও আসে, সেটা মানে 50% মানুষের ক্ষেত্রে খারাপ হবে, আবার 50% মানুষের ক্ষেত্রে ভালো হবে। কি বললাম বুঝতে পারলে? মানে দেখো, এমনি হচ্ছে কি যারা চাকরিরত শিক্ষক তাদের চাকরি তো গেলই। তোমরা শুনলে অবাক হবে, যদি 7% যদি ওবিসি করে যদি রিক্রুটমেন্টটা করানো হয়, আজকে যারা ইন্টারভিউ দিয়ে প্যানেল হয়েছিল, যারা পুলিশ ভেরিফিকেশন করে মেডিকেল পর্যন্ত করে নিয়েছে, তাদের মধ্যে অনেকেই আবার চাকরি পাবে না। এটা বাস্তব কথা, যদি 7% ওবিসি যদি কার্যকর হয়, তাই তো? আমি যদি ভুল না হয় তাহলে আমাকে বলুন। তো সেক্ষেত্রে মানে আবার একটা হচ্ছে কি মানে জটিলতার দিকে আবার যাচ্ছে, তাই না? তো অতএব হচ্ছে কি আমার মনে হয়, মানে জানি না এর সমাধান কি লেখা আছে, সেই ভগবানই জানে। তার কারণ হচ্ছে 3টে। হ্যাঁ বলো। বলছি স্যার, আমাদের ভিতরে খুবই সীমিত বুদ্ধি, তবু যেটুকু মনে হচ্ছে, এরা তো প্রথম থেকেই বলছে যে ইন সার্ভিসদের জন্য আমরা মানবিক হব বা ওই দৃষ্টিভঙ্গিতে দেখবো। তো এখনো তো দুটো লিস্টকে আলাদা করে দেওয়া যেতে পারে। মানবিক দিক থেকে ইন সার্ভিসদের অনগোয়িংটা যদি 17%ই রেখে দেয়, আর আমরা যারা ফ্রেশার আছি আমাদের 7%-এর ওপর পড়ে, তাহলে কি অনেকটা সলভ হবে না? কারণ আমি জানি না, আমার একটু মনে হচ্ছে আর কি। কোনো কিছু সলভ করতে গেলেই তো অনেক কিছু প্রশ্ন চিহ্ন চলে আসছে না এখন। কেননা যদি 11-12 তো স্যার খুব কমের ভাগ ফ্রেশার পেয়েছে, মানে বেশিরভাগ সার্ভিসটাই পেয়েছে। তো 11-12 যতদূর যা হয়ে গেছে, বা মানে সার্ভিসদের জন্য মানবিক দিকে যে বজায় রেখে 17% দিয়ে, তাহলে ওনাদেরও কারো চাকরি যাবে না। আর আমরা তো নতুন সবাই, আমরা 7%-এর উপরে যদি হয়। এটা কোনোভাবে তুমি যেটা বলছো, প্রত্যেকটা জিনিসের কিন্তু হচ্ছে কি তোমার হাজারো সমস্যা থেকে যাচ্ছে, তাই না? এখন মানবিক অমানবিকের থেকে বড় কথা হচ্ছে কি, একটা তো লজিক্যালি তো আলাদা করতে হবে। এবারে ইন সার্ভিসকে আলাদা করতে গেলে অনেক ইন সার্ভিস রয়েছে যারা 11-12 ছিল, তারা চান্সই পাবে না, তাই না? আবার যারা 9-10 ছিল, তারা 11-12 গিয়ে ঢুকে বসে আছে, তাই না? এবারে ওদের স্যার, আমি ক্ষেত্রে। একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার বলছি, খুব সম্ভবত আজকে আপার প্রাইমারির একটা ওই কাউন্সিলিং এর নোটিশ দিয়েছে। একদম যদি একদম। মানে যদি যারা ওয়েটিং খুব লিস্টে ফুল ছিল। না- হ্যাঁ, যদি মানে খুব ফুল না হয়, মানে ওদের চিন্ময় মন্ডল বলে একজন মানে ফেসবুকে পোস্ট করে, ওইটা যদি 17% নিয়োগ ধরে হয়, তাহলে আশা করি করা যায় এটাও 17% ধরেই হবে। তার কারণ হচ্ছে যে ওটাও একটা অনগোয়িং প্রসেস ছিল, সেটা বিভিন্ন কারণে টানাপোড়েনে হয়তো আটকে ছিল, যেটা আবার শুরু হয়েছে। সেটা নতুন সরকার আসাতে কিন্তু আবার এটা চালু হয়েছে। তাহলে এটা সার্ভিসের সঙ্গে আমাদের পেশাদের একটা পরীক্ষা ছিল, যা একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আগের সরকার। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে, মানে আমার ব্যক্তিগত মতামত, মানে 7% না করার সম্ভাবনাটাই বেশি। কেননা যদি 7% করারই হতো, তাহলে আপারের নোটিশটা হয়তো আজকে দিত না, বা আপার প্রাইমারি নোটিশটা হয়তো এটা করতো না। কেননা ওটাও তো তাহলে হিসাব মতো 7% করার কথা। কারণ ওখানেও তো ধরুন ওবিসি এ বা ওবিসি বি এরাও তো ঢুকে রয়েছে। তাহলে কি এটা মানে 17% না 7%? আমার মনে হচ্ছে 17% ধরেই ওরা এগোবে। কারণ বিসিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে ওরা ক্লারিফিকেশন পেয়েছে। আজকে কিছুজন শিক্ষক মহাশয়রা গিয়েছিলেন, বলছে ওনারাও কিন্তু এখনো কিছু বলেননি যে 17% না 7% কি করবো।
ওনারা বলছেন যে বিসিডব্লিউ ক্লারিফিকেশন যা দেবেন বা মহামান্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যা রায় দেবেন সেটাই আমরা মেনে নেব। ওটাই ওটাই তো বলতে চাইছি, মানে আমি বলতে চাইছি যে এখন পুরো সিস্টেমটা তিনটে হচ্ছে কি বিচার, মানে তিনটে মানুষের উপর ডিপেন্ড করছে। একটা রাজ্য সরকার, এটা হচ্ছে কি তোমার আমাদের হাইকোর্ট, আর একটা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কারণ একজনের দ্বারা তো কিছু হবে না, এই জন্য বলছি না যে ইন্ডিভিজুয়ালি কেউ তো মানে ডিসিশন নিতে পারছে না। এবারে রাজ্য সরকার যেহেতু রিক্রুটমেন্টটা করাচ্ছে, এবারে সেক্ষেত্রে তারা হয়তো মেজর ডিসিশনটা নেবে, কিন্তু সেটা অবভিয়াসলি হাইকোর্ট থেকেও মান্যতা পেতে হবে, আবার সুপ্রিম কোর্ট থেকেও মান্যতা পেতে হবে, তবে গিয়ে সেটা তারা করতে পারবে। আদারওয়াইজ কোনো না কোনো আইন জটিলতায় জড়িয়ে পড়বে। এবার এই জায়গাটাই তুমি যেটা বলছো একদম ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই প্রসেসটা হতো না, তাহলে এই 2 মাস ধরে কোনো প্রসেসটা তো আটকাতো না, এসএসসির তরফ থেকে সম্পূর্ণ জিনিসগুলো চলতো, তাই না? এটা যদি হতো তাহলে তোমার ওরা দু সপ্তাহ কেন সময় নিচ্ছে? 2 সপ্তাহটা সময় নেওয়ার তো দরকারই ছিল না। তাহলে 70% ওবিসি প্লাস হচ্ছে কি আগের যে ওবিসি যারা যারা ছিল সবাই 77 প্লাস 66 সবাইকে ধরে ওবিসি ধরে নর্মাল হচ্ছে কি প্রসেসে হাঁটতো, তাই না? তাহলে 2 সপ্তাহ কেন সময় নিচ্ছে? এখানে শুধু তো ওবিসি কেসটা নয়, তার পাশাপাশি 10 মার্কসের যে কেসটা তো অমৃতা সিনহার কাছে ঝুলে রয়েছে, ওটাও তো হচ্ছে কি এটা মানে ফাইসলা তো হওয়া উচিত। কি বললাম বুঝতে পারলো? এবারে তোমার কথা মতন 17% হলে অনেকেরই ভালো হবে, ঠিক আছে, আর অনেকেরই হয়তো ভালো হবে বা সেটা ভালো হওয়া উচিত, কিন্তু সেটা আগে এবারে আপার প্রাইমারির সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই কারণে আপার প্রাইমারি প্যানাল অলরেডি হচ্ছে কি তোমার ইন সার্ভিসরা হচ্ছে কি তারা চাকরি করছে, তাই না? তারা চাকরি করছে। এবারে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের একটা টানা পড়ার জন্য তারা আটকে ছিল, তাই না? ওটা তো দীর্ঘদিন ধরে চাকরি করে তারা অলরেডি মানে বেতনভুক্ত কর্মচারী হয়েছে। এবারে এরা যেহেতু ওয়েটিং এ ছিল, সেইখান থেকে যেটা লিস্টটা নেওয়া হচ্ছে তারা 70%, ঠিক আছে। কিন্তু তার সাথে এই এসএসসির মধ্যে হচ্ছে কি তোমার আকাশ পাতাল ফারাক রয়েছে, তাই না? এত এক সময় তো পরীক্ষা বা একটা নির্দিষ্ট সময় তো হয়নি, আর সেটা হচ্ছে কি তোমার বাধ্য হয়েছে করতে, কারণ হচ্ছে কি ওই আপার প্রাইমারি পুরো জিনিসটা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি দিতে রাজ্য সরকার বাধ্য হয়েছে। মানে যারা গত যে তৃণমূল সরকার তারা দিতে বাধ্য হয়েছিল, আবার এই সরকারও এরাও দিতে বাধ্য হয়েছে, তাই না? কিন্তু তো এটা হচ্ছে কি তারা এসএসসি তো কোনোদিন চায়নি তাদেরকে রিক্রুটমেন্ট করার, হাইকোর্টের তরফ থেকে নির্দেশ পাওয়ার পরে তারা করেছে। কি বললাম বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি ওইটার সাথে হচ্ছে কি এখন এসএসসি 2025টাকে ভেবে নেওয়াটা আমার মনে হয় মানে ঠিক হচ্ছে না বা যুক্তিগত হচ্ছে না, বুঝতে পারলে? চলো আরেকজন কেউ কিছু বলবে বলছিল, বলো কি বলছো? স্যার, এই 3 তারিখে যে কেসটা বলছে হবে সেটাতে কি মানে রায় কিছু দিতে পারে? ওই দিনকে রায় আসবে না, ওটা শুনানি হবে। ওটা হচ্ছে কি রাজ্য সরকারের যারা আইনজীবী তারা তাদের বক্তব্য শোনাবে, এবং এই কেসে যে সমস্ত কেস ফাইল হয়েছে তারা আবার শোনাবে, ঠিক আছে। ওরকম শুনবে, শুনে 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 তারপরে হচ্ছে কি ওর ফাইসালা আসতে 2027 হতে পারে, 28 হতে পারে, 29 হতে পারে, তাই না? ওটা হচ্ছে কি তোমার কারোর কাছে জানা নেই। কি বললাম বুঝতে পেরেছো? তো তো ওতে হচ্ছে কি বিচার বিভাগীয় কাছে গেছে মানে তার কাছ থেকে যে কবে বিচার আসবে সেটা বলা মুশকিল। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো ওতে হচ্ছে কি ওদের গেজেট যেটা পাবলিশ হয়েছিল, সেই গেজেট পাবলিশের সময় এরা মানে এসএসসি কত বলেছিল, মানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কি ওখানেও কি ডিক্লারেশন ছিল? কেন পরে এই এসএসসি আবার আরেকটা ওরকম একটা জাস্ট নোটিশ লিখে দিল যে পরবর্তীতে কোর্টের যা রায় হবে সেই হিসাবে পরিবর্তন হতে পারে। হ্যাঁ মানে গেজেটে কি এরকম কিছু উল্লেখ ছিল? হ্যাঁ একদম একদম। ওখানে যেটা আছে কি নর্মালি 17% হচ্ছে কি টোটালের উপরে নয়, 10% ওবিসি এর, 7% বি, আর বাকি যেমন থাকে আর কি। তো সেই অনুপাতে হচ্ছে কি তোমার রিক্রুটমেন্টের কথা যখন বলা ছিল তখন হচ্ছে কি তার পাশাপাশি তোমরা দেখবে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তখন হচ্ছে কি এই ওবিসি এ আর ওবিসি বি এটা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি বিচারাধীন ছিল। তো যার কারণে দেখবে সেখানে এ বি না নিয়ে সেখানে প্রত্যেকের সাবকাস্টটাকে নেওয়া ছিল। কেন না কোন সাবকাস্টগুলো ওবিসি নথিভুক্ত হবে সেটা ডিপেন্ড করছে।
এবারে তখন হচ্ছে কি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছিল যে তোমরা একটা নিজস্ব একটা কমিটি বানাও, দিয়ে তোমরা একটা সার্ভে করো, ঠিক আছে, দিয়ে দেখো যে কোন কাস্টগুলোকে ওবিসি এ এবং কোনগুলোকে বি করা উচিত। তো তারপরে তোমরা জানো যে তখন হচ্ছে কি এরা এতটাই হচ্ছে কি তোমার মানে এদের হচ্ছে কি তোমার মানে বলতে পারো যে মানে নিজেদের হচ্ছে কি তোমার খামতি, যার কারণে হচ্ছে কি এরা কি করেছিল, কিছু এ কে বি করে দিয়েছিল, কিছু বি কে এ করে দিয়েছিল, তোমরা জানো অনেকেই চেঞ্জ করতে হয়েছে। গিয়ে তারপরে হচ্ছে কি তোমার সেটা গিয়ে বলে যে আমরা এটা করেছি, আমরা এটাই মতন করতে চাইছি, কিন্তু সেটার পুরোটা পুরি হচ্ছে কি হলফনামা তো পাইনি। এবারে সেই লিস্ট অনুযায়ী এরা আবার হচ্ছে কি এসএসসিতে চালু করা শুরু করেছিল। এবারে বিজেপি সরকার যখন এলো তখন প্রথমে তো বিধানসভাতে গিয়ে পাস করে নিল যে 7% ওবিসি রিজার্ভেশন দেওয়া হবে, কোনো এ বি কোনো কিছু গল্প নেই, শুধু থাকবে ওবিসি, ঠিক আছে, কোনো এ বি কেউ থাকবে না। আর এখানে ওবিসির ক্ষেত্রেও ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য সেরকম ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার করে দেওয়া হলো, আর 7% রিজার্ভেশন। এবারে যেই হচ্ছে সুপ্রিম কোর্টে যে মামলাটা রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছিল এরা প্রত্যাহার করে নিল যে আমার আর এই মামলাটা হচ্ছে কি আমরা বিধানসভাতে 7% রিজার্ভেশন করে দিয়েছি, আমাদের এটা আর লাগবে না, কোনো আমরা এই মামলা থেকে প্রত্যাহার করে নিচ্ছি। এবার কালকে নিয়ে নিল, ফলে হচ্ছে কি মানে এবার যারা নতুন পরীক্ষাটা হবে সেক্ষেত্রে এই 7% ওবিসি সংরক্ষণ মেনেই 100% যে রোস্টার তৈরি করেছে সেই অনুযায়ী হবে। এবারে এখানে যে অনগোয়িং প্রসেস তাতে কি কোনটা লাগু হবে কোনটা হবে না সেটা তো বলা মুশকিল। এতদিন তো সবাই জানতো যে 17% থাকবে এবং হচ্ছে কি তার মধ্যে যেমন আগে যেমন ওবিসি যারা ছিল তেমন করেই থাকবে, কিন্তু তো ইতিমধ্যে তো বিভিন্ন কথা উঠে এসে যখন আসছে তখন তো সবাই বুঝতে পারছে যে না কিছু তো একটা পরিবর্তন হচ্ছে, তাই না? কারণ এরা 2 সপ্তাহ সময় চাইছে কেন, আবার হচ্ছে কি তোমার হচ্ছে কি এই যে 7% ওবিসির ব্যাপারটা আসছে কেন, তাই না? তো এই জন্য হচ্ছে কি একটা ঝামেলা তৈরি হচ্ছে। প্রায় 2 মাস হয়ে গেল, এবার এরা আবার 2 সপ্তাহ চাইছে কেন, তাই না? এই হচ্ছে প্রশ্ন। তাহলে তো তার এক্সটেনশন এরা বাড়াতেই থাকবে, আর সেটা তো এই বছরও ঘুরিয়ে দিতে পারে। না, এক্সটেনশন যে এরা বাড়াবে সেটা সুপ্রিম কোর্ট যে শুনবে বা শুনবে না সেটা সময় কথা বলবে, কারণ এরা তো এমনটা বলেনি যে এক্সটেনশন করলেই যে বাড়িয়ে দেবে। তার জন্য আজকে দেখবে খুব সুচতুর ভাবে কথাটা বললো যে আমরা প্রয়োজন করলে করতে পারি, এক্সটেনশন করতে পারি, তাই না? তো এবারে সেটা যে করবে কি না সেটাও প্রশ্নচিহ্ন রয়েছে, নাও করতে পারে এরা, তাই না? যদি না করে 31 তারিখ পেরিয়ে গেলে তাহলে পুরো প্যানেলটা বানচাল হয়ে গেল, তাই না? এবার এটাও হতে পারে, বলা মুশকিল। বুঝতে পেরেছো তো? এরা 2 সপ্তাহ সময় নিয়েছে, এবারে 2 সপ্তাহের মাঝখানে দেখা গেল এই প্রসেসটাকে আর রিক্রুটমেন্টটাকে করালো না, 31 আগস্ট পেরিয়ে যাওয়া মানে সব শেষ, আর কিন্তু হচ্ছে কি নতুন করে হবে না। একমাত্র উপায় কি জানো তো, যেটা হচ্ছে কি আমি হয়তো পাবলিকলি বলাটা আমার ঠিক হবে না, একমাত্র উপায় হচ্ছে কি এখন মানে নতুন পুরানো এইসব না করে যারা হচ্ছে কি তোমরা লিস্টের মধ্যে রয়েছো, যাদের সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার, আমার মনে হয় একজোট হয়ে আমার মনে হয় রাস্তায় নামা উচিত, এছাড়া কোনো উপায় নেই। নাহলে দেখবে মানে এরা হালকাভাবে নিচ্ছে, ফলে হচ্ছে কি মনে হয় এরা কিছু করবে বলে আমার মনে হয়, ঠিক আছে? নাহলে 31 তারিখ যদি পেরিয়ে যায় তাহলে ইন সার্ভিসেরও কিছু করার থাকবে না, আর হচ্ছে কি তোমার মানে যারা ফ্রেশার্স তাদেরও কিছু করার থাকবে না, কেননা তখন হচ্ছে কি তুমি যাই করো না কেন আর কিছু করতে পারবে না। আবার সুপ্রিম কোর্টে যে আইনটা দিয়েছে মানে যে নির্ণয়টা দিয়েছে মানে তার নিজস্ব আইনের দ্বারা সেও বাঁধা, তাই না? মানে অলরেডি যেহেতু সাইন করে ফেলেছে সে আর হচ্ছে এটাকে পরিবর্তন চাইলেও করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো তো? তখন এরা আবার বলবে যে না আমরা আবার নতুন করে করাবো, তাই না? এবারে এটাও হতে পারে। তো এই জন্য হচ্ছে কি অনেকগুলো প্রশ্ন চিহ্ন চলে আসছে। আমার মনে হয় এটা হচ্ছে কি বৃহত্তর আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই, তাই না? আমার মনে হয় না হলে হচ্ছে কি কেউ এটাকে নিয়ে ভাবছেই না, দেখতেই পাচ্ছ না তোমরা বিভিন্ন বিষয় নিয়ে তো সবকিছু চলছে, তাই না? এদিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে হচ্ছে কি তোমার সবকিছু হচ্ছে, এসএসসি নিয়ে কেউ ভাবছে কি? ভাবছে না, কেউ ভাবছে না। যদি ভাবতো তাহলে হচ্ছে কি এরা আরো 2 সপ্তাহ টাইম চাইতো না, তাই না? আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হয়।
তোমরা আরো ভালো জানবে যদিও, কারণ বিভিন্ন সোর্স আমাদের দুদিন আগে স্যার ওনারা তো প্রেস কনফারেন্স করলো, সেখানে দুজন শিক্ষামন্ত্রী পেছনে দাঁড়িয়ে, চিফ মিনিস্টার সামনে দাঁড়িয়ে, তাও তো কোনো কথা স্পষ্ট বললেন না। একটা কথাই লাস্টে বললেন এনারা যে 6,000 হয়ে গেছে, 6,000 সঙ্গে বাকি। এটা তো কোনো মানে এত বড় একটা মাস এটাই তো রাত ধরছে, এরা একটা কথাই পরিষ্কার করে বলছে না হবে কি হবে না। এরা ভীষণ ভালো বক্তা, কিন্তু এদের বক্তব্য নিয়ে তো আমাদের থেকে বুঝছে না, না এটাই তো সমস্যা। এবং শিক্ষামন্ত্রী পিছনে দাঁড়িয়েছিলেন, একজন যদি কোনো রকম দায়িত্ব নিয়ে যদি ঠিকভাবে সামনে এসে বলতেন যে আমরা এত দিনের মধ্যে এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো একটা কথা ক্লিয়ার বলা উচিত ওনাদের, কেন সবসময় পিএম সামনে এসে ওনার তো আজ অব্দি একটা কোনো এই বিষয়ে পরিষ্কার করে ওনারা কথা বলেনি, আজ অব্দি না। ওটাই এটা হচ্ছে কি, শোনো, এটাই হচ্ছে কি বাস্তব কাহিনী। এখন সিচুয়েশন কোন দিকে যাবে বোঝা মুশকিল, ঠিক আছে। আমার মনে হয় যে এরা ক্যান্সেল করাতে চাইছে না করাতে চাইছে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? কারণ এটা যদি করা মানে ঠিক করা যেত, তাহলে কিন্তু তার একটা আভাস কিন্তু পাওয়া যেত, তাই না? কারণ এতদিন ধরে হচ্ছে কি তারা কিছু ডিসিশন নিতে পারছে না, তাই না? সিরিয়াসলি হচ্ছে নেওয়া উচিত, কোনো একটা বিষয় নিয়ে একটা নেওয়া উচিত। হ্যাঁ, আমি বুঝতে পারছি কোনো পক্ষ হয়তো বেনিফিটেড হবে, কেউ হয়তো ডিপ্রাইভ হবে। তো যাই হোক না কেন, এটা হয়ে গেলে আবার SLST 3 আসতে হবে, তাই না? তো সেটা আসতে পারতো, বা আপার প্রাইমারি যেটা ঝুলেছিল সেটাও আসতে পারতো। কিন্তু এই একটা কেসের জন্যই পুরো সিস্টেমটাই হচ্ছে কি তোমার ডিলে হয়ে যাচ্ছে, তাই না? একটা জিনিসের জন্য, বুঝতে পারলো? এবারে ম্যাচ টু ম্যাচ এর মানে খুব খারাপ সিচুয়েশন হলে কি হতে পারে, পুরো প্যানেল আবার ক্যান্সেল। হ্যাঁ, ওটাই তো বলছি যে আবার বাদ দিয়ে হচ্ছে কি তোমার নতুন পুরাতনকে আলাদা করে আবার নতুন করাতে পারে। এটা একদম একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে, মানে আমি বলছি না যে ওটা হবে, কিন্তু এটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাও উড়িয়ে দেওয়ার কিছু কারণ নেই। কিন্তু সেটাও তো স্যার পরিষ্কার করে কিছুই তো বলছে না, যে সেটাও যদি বলে আমরা মানসিক ভাবে একটা প্রস্তুতি নিয়ে যে হ্যাঁ আমরা পরীক্ষা দেবো, ঠিক আছে দেবো, কিন্তু সেটাও তো বলছে না। আর তো বেশি দিন থাকলো না, আর এদিকে 15 দিন, ওদিকে হচ্ছে কি হ্যাঁ 30, স্যার, আর অ্যাকচুয়ালি অনগোয়িং 45। প্রসেস কন্টিনিউ না হলে না, মানে এত লোক এত রকম কেস করছে যে কেসেই আটকে যাচ্ছে। এবার মানে এখানে তো ডিভিশন প্রচুর, এবার এর ফলে বিভিন্ন দল বিভিন্ন রকম ভাবে কেস করছে। তার মধ্যে ইন সার্ভিসরাও তো আছে যারা অলরেডি সিলেকশন পেয়ে এক্সাম দিয়েছে, বা অনেকে 45% পেয়ে মানে একাডেমিক 6 এক্সাম দিয়েছে। মানে সবকিছু নিয়ে কিরকম একটা বানচাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। একদম একদম। আর একজন সিটটা কি এই সময় বাড়ানো যেতে পারে, মানে যদি ওনারা চায় সিট কি বাড়ানো চায় মানে এই টাইমে? মোদ্দা কথা হচ্ছে যেটাই করতে যাবে, বাই চান্স যদি গ্যাজেট ভায়োলেট করে, এই যে গ্যাজেট ভায়োলেট নিয়ে আগে যত এত কথা হলো, যদি কোনো রকম ভাবে গ্যাজেট ভায়োলেট করে তাহলে তো সে পরীক্ষার কোনো মানে সেই বৈধতায় থাকলো না। ওটাই তো প্রশ্ন, ওটাই তো আমার বক্তব্য। এই কাস্ট ক্যাটাগরি নিয়ে কিছু করতে গেলে সেটাও গ্যাজেট ভায়োলেট করছে, আবার ওদিকে সিট সংখ্যা যদি বাড়ানো কমানো করে তাতেও কিছু না কিছু, আবার এরা যদি এদের মতো জায়গায় স্ট্যান্ড নিয়ে থাকে তাতেও কেস হয়ে যাচ্ছে। আচ্ছা, স্বাগতা যেটা বলছিল যে সিট বাড়ানো, তাই না? এটা বাড়ানো যায়, কমানো যায়, ঠিক আছে। কারণ যেহেতু হচ্ছে কি তোমার এটা মানে অ্যাপ্রক্স সিট ধরে হচ্ছে কি তোমার রিক্রুটমেন্ট করা হয়, বাস্তব সিট কতটা থাকে তার দেখবে কম বেশি হয়, তাই না? কম বেশি হয়ে যায়। তো সেটাও তৎকালীন সরকারের সময় হিসাব নিকাশটাও স্যার এত কেস হচ্ছে। হুম। হ্যাঁ মানে স্যার, মানে যেই মানে ডিপ্রাইভ হচ্ছে সেই তো আবার গিয়ে কেস করে দিচ্ছে। তো আমার তো মনে হচ্ছে সিট যদি বাড়িয়ে তাদেরকে মানে সবাইকেই না নেয়, তো এরকম মানে কেস নিয়ে একটার পর একটা চলতেই থাকবে। ওরকম তো করা যাবে না। মুশকিলের ব্যাপার। যত পরীক্ষা দিয়েছিল তত কি সিট বাড়িয়ে করা যেতে পারে? পারা যায়? কোনোদিন সেটাই স্যার, সেটাই কতই বা বাড়বে আর। কোনোদিন সম্ভব না, তাই না? কোনোদিন সম্ভব না। অ্যাকচুয়ালি স্যার 2016 পর না 2025 তেমন ভ্যাকেন্সি বাড়েনি, মানে মাত্র কয়েকটা মাত্র বেড়েছে। অ্যাকচুয়ালি প্যানেল আলাদা হলেও না ফ্রেশার্সদের কিন্তু 9-10 ক্ষেত্রে আরো বেশি প্রবলেম হয়, কারণ ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি খুবই কম বেড়েছে। এইটাই মেন প্রবলেম হয়ে গেছে। আরে এমনিতেই হচ্ছে কি তোমরা জানলে অবাক, মানে শুনলে অবাক হবে, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো
16 সালের যা ম্যাক্সে কমে গেছে মানে কমে গেছে, মানে এমনিতেই হচ্ছে কি তোমার অনেক টিচারই চাকরি পাবে না। ঠিক আছে, যারা মানে নন টেন্টেড যারা টিচার তারাই চাকরি পাবে না, তাই না? তো ওতে হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স বা কম্পিউটার এগুলো সাবজেক্টের ক্ষেত্রে সিট সংখ্যা কমে গেছে, তাই না? তো তারা এমনিতেই চাকরি পাবে না, বুঝতে পেরেছো তো? তো এটা সমস্যা মানে খুব গভীরে, সেই গভীরে কেউ ঢুকছে না, শুধু বাইরে বাইরে কথা বলছে, তাই না? এবারে জানি না এটা, মানে বললাম না যে এটা কারোর হাতে কিছু নেই, তাই না? তো এক কথায় দলবদ্ধ হয়ে এগুলো হয়তো বেরোতে হবে, কাউকে একটা ইনিশিয়েটিভও হয়তো নিতে হবে। এবারে এখন বাইরে আন্দোলন না করলে হবে না স্যার, কেউ আন্দোলনে যেতে চায় না, কিন্তু নিতে হবে। আন্দোলন ছাড়া কোনো উপায় নেই এটা। এবার আমাদের প্রত্যেকের নিজেদের দায়ে হয়তো যেতে হবে। ওটাই মানে ওটাই রাজু যেমন সার্ভিসটা করেছিল সেই রকম হয়তো আমাদেরও এবার নামতে হবে, কিন্তু বিষয় হচ্ছে হ্যাঁ, এরা নতুন ওটাই। আন্দোলনে নামতে কি হবে না, আমাদের আর কিছু করার নেই। আমি যেটা এর আগেও বললাম যে এত মানে মাস রিক্রুটমেন্ট যে এত বড় একটা বোঝা হয়ে আছে রাজ্যের উপরে, এরা সেটার উপরে কেন ফোকাস এত লেট করছে, কেন সব ভেলা ফেলা নিয়ে পড়ে আছে? ওইসব জিনিসগুলো তো পরেও করা যায়। তুমি চাকরি আগে দিয়ে দাও, তাহলে এটা অটোমেটিক তোমার নাম হবে। তো বিষয়গুলো এতটা কথা বলছে আগের সরকার এই করেছে, আরে বাবা আগের সরকার করেছে বলেই তো দেখার দরকার নেই। আমাদের তো দেখার দরকার নেই। 17% 7%-এর গর্ভেতেও কারোর কোনো হাত নেই, কোনো মানুষের হাত নেই, সেখানেও সরকারের আছে, সেটা সরকার বুঝে নেবে। আমরা সাধারণ মানুষ আমরা কি করবো? এই কথাগুলো শুনে তো কোনো দরকারই নেই। আমাদের সাথে কোনো রকম ভাবে এরা কোনোদিন কোনো মানে কোনো সংবাদ মাধ্যম গুলো বললো না যে হচ্ছে এই যে নতুন যারা আছে বা সার্ভিস যারা আছে তাদের সাথে আমরা বসে বৈঠক করবো বা কিছু কেউ রিপ্রেজেন্টেটিভ আসুক আমাদের সামনে, কোনো রকমের কোনো কথা না। এরা আসছে হঠাৎ করে একটা কথা বলে চলে যাচ্ছে বোম ফাটানোর মতো, আমরা মাথা চাপড়ে মরছি যে আদৌ কি বলতে চাইবো কথা, আমরা তার মানে আদৌ কি সেরকম কথা কিছু বলছে? এখন তো সেই পুরো সেই হাত পাতার মতন ব্যবস্থা এইটা হয়েছে, তার মানে হয়তো এবার তো আমাদের সেই হবে। শিক্ষামন্ত্রী মুখ খুলছেন এমন ভাবে কথা নোটিফিকেশন দিয়েছে, তার মানে হয়তো শুরু হবে এইরকম মনে হবে। আমরা এখন চলে এসেছি, মানে প্রত্যেকদের মানে অবস্থা খারাপ, যে এখন পুরোপুরি মনে হবে উপরে আমরা চলে এসেছি। শিক্ষামন্ত্রীরাও দেখবেন যে কথা বলছে যে এরকম মানে ডিপ্লোম্যাটিক কথা, যেন হচ্ছে আমরা স্বচ্ছতা ওনারা ভীষণ ভালো বক্তা, ওনাদের বক্তব্য মানে নিঃসন্দেহে ভালো বক্তা, কিন্তু ওই বক্তব্য শুনে আমাদের কোনো দরকার নেই। ওনারা শিক্ষামন্ত্রী তো একটা করে ওয়ার্ড বলেন, 5 মিনিট করে উনি থেমে যান, তারপরে আবার একটা ওয়ার্ড বলেন, এটা মানে ভেবে বলেন আর কি। আমাদের তো এত দরকার নেই শুনুন।